আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে শুল্ক চুক্তি, সেই চুক্তি সম্পর্কে তারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিল, চুক্তির শর্ত দেখে আমরা হতভম্ব, স্তম্ভিত এবং সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। এখন আমাদেরকে বলতে হয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বক্তব্য শুনে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। তার কারণ, আমরা এতদিন আফসোস করে আসছিলাম, বিএনপির জন্য আমাদের কষ্ট হচ্ছিল। আমি নিজেই অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তিটি করেছে, তাতে করে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। বিএনপির আর স্বাধীনভাবে সরকার পরিচালনার তেমন কোনো উপায় সম্ভবত নেই কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু এ কারণেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বক্তব্য শুনে স্তম্ভিত এবং হতবাক হলাম। বিএনপি নাকি এই চুক্তিতে সম্মতি দিয়েছিল নির্বাচনের আগে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি জানিয়েছেন যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এটা আমরা মানে ডক্টর ইউনূস সরকার অন্ধকারে বসে এই চুক্তি করেছে। ডক্টর খলিলুর রহমান তো এই বিএনপি সরকারেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এই কথা বলছেন এবং আমাদের ধরে নিতে হবে এই কথা সত্য। তাহলে তার মানে কি দাঁড়ালো? ডক্টর ইউনূস, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা সবাই মিলেমিশে দাসখতে সম্মতি দিল। এবং এটি যে স্রেফ দাসখত, সেটা তো আমাদের মন্তব্য নয়। এটি তো গবেষণা প্রতিষ্ঠান সিপিডি থেকে শুরু করে আরো অনেক রাজনৈতিক দল, অনেক সংস্থা, অনেক অর্থনীতিবিদ এই মন্তব্যই করছেন। এবং এই চুক্তিকে কেন্দ্র করে অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ বলেছিলেন, বিভিন্ন চুক্তি দেখে বা এই চুক্তি দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা বাংলাদেশ সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে নয়, তারা কাজ করছে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে। এবং ডক্টর খলিলের বক্তব্য আমাদেরকে এই কারণেই গ্রহণ করতে হচ্ছে যে নির্বাচনের আগে কিন্তু বিএনপি এটি নিয়ে তেমন কোনো কথা বলেনি। শুরুর দিকে যখন 37% থেকে 20% শুল্ক কমিয়ে আনা হলো, তখন বিএনপি মন্তব্য করেছিল। কিন্তু ফাইনালি যখন 19% শুল্কের কারণে যে চুক্তিটি করা হলো, সেটি নিয়ে কোনো মন্তব্য করেনি। আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচনের ডামাডোলে বিএনপি হয়তো আপাতত এই বিষয়ে কোনো কথা বলছে না, নির্বাচনটি আদায় করার জন্য বিএনপি একটু কৌশলী রাজনীতি করছে। কিন্তু আমাদেরকে চরম সত্যটি আজ জানতে হলো। ডক্টর খলিলুর রহমান যে কথাগুলো বলছেন, তার মধ্যে এও বলছেন যে এই চুক্তি পাঠে আমাদের একটা বিভ্রান্তি আছে। শুধু বাংলাদেশের যে এগ্রিমেন্ট সেটা দেখলে চলবে না, পাশাপাশি আপনি দেখবেন ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলো কি কি দিয়েছে আর তারা কি কি পেয়েছে। এই ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করে দেখলে দেখবেন যে মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গাতেই এক আছে। সব জায়গাতে এক থাকুক না থাকুক, তা দিয়ে আমাদের কি প্রয়োজন? ভিয়েতনাম যেই টাকা দিয়ে সুতা, মানে যে অর্থ দিয়ে সুতা কিংবা তুলা কিনে তারা গার্মেন্টস পণ্য তৈরি করে রপ্তানি করবে, আমরা কি সেই মূল্যে রপ্তানি করতে পারবো? আমাদের গার্মেন্টস পণ্য বা গার্মেন্টস পণ্যের বাজার টিকে থাকতে পারবে? বাংলাদেশ কেন প্রতিযোগিতা করে টিকে আছে এখনো পর্যন্ত? আমাদের শ্রমমান সস্তা, শ্রমমূল্য, আমরা কম মূল্যে সবকিছু মিলিয়ে পণ্য উৎপাদন করতে পারছি এবং যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বছরে প্রায় $10 বিলিয়ন পণ্য আমরা রপ্তানি করছি, পরে টিকে আছে শুধুমাত্র সবকিছু মিলিয়ে উৎপাদন মূল্য কম পড়ে। এই কারণেই তো ভিয়েতনাম বা অন্য অন্য রাষ্ট্রের সাথে তুলনা দিয়ে তো লাভ নেই, তারা তাদেরটা বুঝতে পারছে বা বুঝবে। আমরা কেন অন্যদের সাথে তুলনা করে এই জায়গাটাতে আমরা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করব? মিস্টার খলিলুর রহমানের এই বক্তব্যের আগেই সিপিডি যে সংবাদ সম্মেলনটি করেছিল, সেখানে তাদের বক্তব্য ছিল এরকম যে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের করা চুক্তিটি চরম বৈষম্যমূলক এবং এ ধরনের একটি চুক্তি কিভাবে একটা অনির্বাচিত সরকার করতে পারল বা এই দায় কিভাবে একটি নির্বাচিত সরকারের কাঁধে দিতে পারল তা বোধগম্য নয়। এখন সম্ভবত আমাদের বোধগম্যতার মধ্যে এসেছে। জেনে শুনে বিএনপি বিষ পান করেছে নাকি যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে, জামায়াতও ঠিক একই পথ অবলম্বন করছিল, সেই প্রশ্নগুলো এখন আমাদের সামনে আসাটা খুবই যৌক্তিক। সিপিডির এমন মন্তব্য ছিল যে গত 1.5 বছরে ডক্টর ইউনূস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের তো শেষ নেই। সব বাদ দিয়েও যদি একটি বিষয়ের জন্য অন্তত এই সরকারকে নিন্দা জানাতে হয়, বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং সর্বোচ্চ নেতা উপস্থিত থাকবেন। গোয়েন্দা তথ্যের এই হাই ফিডেলিটি বা উচ্চ নির্ভরতা নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার পূর্ব নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা, নিরাপত্তা উপদেষ্টা ও সামরিক শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত, এমন সুযোগ অত্যন্ত বিরল। সেই মিটিং উইন্ডো নিশ্চিত হওয়ার পরই হামলার সময় এগিয়ে আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তেহরানের সর্বোচ্চ সুরক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত খামেনির কম্পাউন্ডে তখন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকফুরের মতো শীর্ষ জেনারেলদের খামেনির ইনার সার্কেলে আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসে বাংকার বাস্টার মিসাইল, যা কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা ভেদ করে মাটির গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম। হামলার মূল কৌশলটি ছিল খামেনিকে প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা, যাতে তিনি কোনোভাবেই গোপন সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেয়ার সুযোগ না পান। ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধ বিমান এবং মার্কিন ড্রোন প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই হামলাটি ইরানের S-300 রাডার সিস্টেমকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে কম্পাউন্ড ধ্বংস হওয়ার যে চিত্র দেখা গেছে তাতে স্পষ্ট এটি চলমান কোনো কনভয়ের উপর আঘাত নয়, বরং একটি স্থির কমান্ড সাইটকে লক্ষ্য করে চালানো আঘাত। সামরিক ভাষা যাকে বলা হয় ডেকাপিটেশন স্ট্রাইক। যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, খামেনি যে ভবনে ছিলেন তার ভূগর্ভের গভীরে ছিল সুরক্ষিত এক আশ্রয় কেন্দ্র। এর গভীরতা এতটাই বেশি যে লিফটে একদম নিচে পৌঁছাতে সময় লাগতো প্রায় 5 মিনিট। তবে এর কিছুই এখন আর অবশিষ্ট নেই। রয়টার্সের তথ্য মতে সেখানে উদ্ধার করা হয়েছে খামেনির নিথর দেহ। এর মধ্যে চমকপ্রদ তথ্য দিয়েছে টেলিগ্রাফ। দর্শক, সিরাজউদ্দৌলার পতন হবে আর সেখানে মীর জাফর থাকবে না, তা কি হয়? টেলিগ্রাফ বলছে খামেনির ঘনিষ্ঠ মহলের ভিতর থেকেই বৈঠকের তথ্য ফাঁস করা হয়েছিল। মানে খামেনির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে কোনো গুপ্তচর ছিলেন, আর তিনি শেষ পর্যন্ত নির্ধারণ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাগ্য। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট দিচ্ছে আরেক খবর। তারা বলছে ইরানে এই যে হামলা হলো তার শুরুর নেপথ্যে আছে সৌদি আরব। সৌদি যুবরাজের চাপেই নাকি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগত ফোনে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মুখে মুখে কূটনীতির কথাই বলতেন, কিন্তু ভেতরে ভেতরে সৌদি যুবরাজের আতঙ্ক ছিল ইরান সৌদি আরবের তেলের মজুদ শেষ করে দিবে। সৌদি যুবরাজের টেলিফোনে সাড়া দিয়ে নিখুঁত প্ল্যান কষে খামেনিকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে ভীষণই খুশি হয়েছিলেন
ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশি দেরি লাগেনি তার সেই খুশি চিন্তায় রূপ নিতে। ইরানও পাল্টা হামলা শুরু করে। ইরানের প্রথম যে অবস্থা সেটি বিবেচনায় নিলে এসব হামলার সাফল্যকে বেশ ভালোই বলতে হবে। ট্রাম্পের মুসলিম মিত্রদের চিন্তা পরিণত হচ্ছে দুশ্চিন্তায়। সৌদি যুবরাজ পাঠাচ্ছেন গোপন বার্তা, বলছেন ইরানের সাথে বাড়াবাড়ি করা যাবে না। ট্রাম্প অবশ্য জানিয়েছিলেন ইরানের অন্তর্বর্তীকালীন নেতারা আলোচনায় বসতে রাজি, কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুড়ো আঙ্গুল দেখালেন, সব জানিয়ে দিলেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। তাহলে এই সংঘাতের সমাধান কি? এই যুদ্ধ কি চলতেই থাকবে? ইরানও কি এভাবে নেতাহীনভাবে একের পর এক মিসাইল ছড়িয়ে যাবে? দর্শক, যে লারিজানির কথা বললাম, তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একসময় অযোগ্য ঘোষিত হয়েছিলেন। সেই আলী লারিজানি এখন দেশের নেতৃত্ব শূন্যতার সংকটময় সময় আপৎকালীন নেতা হয়েছেন। তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে নানা বিশ্লেষণ। ইরানের শাসনতন্ত্র অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ পরবর্তী নেতা নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা রাখে। বর্তমানে উত্তাল যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং শীর্ষ নেতৃত্বের শূন্যতায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বিশেষভাবে আলোচনায় আসছে। এর মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং রেভলিউশনারি গার্ডসের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছেন। ইরানে বংশানুক্রমিক রাজতন্ত্রের বিরোধিতা থাকলেও বর্তমান সংকটময় মুহূর্তে সামরিক বাহিনীর সমর্থন নিয়ে তিনি একজন শক্তিশালী দাবিদার হতে পারেন। আছেন আয়াতুল্লাহ আলী রেজা আরফি, যিনি খামেনির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ইরানের বর্তমান বিচার বিভাগের প্রধান গোলাম হুসেন মোহসেনি এজেই হতে পারেন নতুন নেতা। যদি বেঁচে থাকেন তাহলে খামেনির নাতি হাসান খোমেনিও হাল ধরতে পারেন। তবে এই মুহূর্তে নেতাবিহীন ইরান যেভাবে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে তাতে চিন্তিত ট্রাম্পের মিত্ররা। নানা হিসেব করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে হিজবুল্লাহ রকেট হামলা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন খামেনির মৃত্যু হয় ট্রাম্প যে বলেছিলেন মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, সেটি যে হচ্ছে না সেটি ট্রাম্প বুঝে গেছেন। কারণ ইরানের বাস্তবতা ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল ও কুটিল। আল জাজিরার বিশ্লেষণ বলছে ইরানের শীর্ষ নেতার মাথা সরিয়ে দেওয়ার ফলটা পশ্চিমাদের কল্পনার সঙ্গে নাও মিলতে পারে। সেখানে এমন এক রাষ্ট্রের আবির্ভাব ঘটতে পারে যার অর্থনীতি কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই সামরিক বাহিনীর একচ্ছত্র আধিপত্য দেখা দেবে। আর এ ধরনের রাষ্ট্রে রাজনৈতিক সীমারেখা বলে কিছুই থাকবে না। খামেনির মৃত্যুর পরই সেখানে বিকল্প নেতা বসানোর হিসেব নিকাশ শুরু করে দিয়েছিল ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন খামেনির বিকল্প হিসেবে ভালো কিছু প্রার্থী আছেন, তবে কারা সেই প্রার্থী তা তিনি খোলাসা করেননি। কিন্তু বাস্তবতা ট্রাম্পের হিসেব নিকাশ থেকে অনেক দূরে আছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন শুধু বিমান হামলা চালিয়ে কিংবা শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে একটা দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়, ট্রাম্পের এমন ধারণা ভুল প্রমাণিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপসহকারী সচিব মাইকেল মালরয় মনে করেন শুধু বিমান হামলার মাধ্যমে শাসন পরিবর্তন সম্ভব নয়। কথা বলার মতো যদি কেউ জীবিত থাকেন তাহলে বুঝতে হবে শাসন ব্যবস্থা এখনো বলবৎ আছে। দর্শক, যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলা চালাতে পারে সেটা ইরানও জানতো। তারা প্রায় 1.5 মাস ধরে সম্ভাব্য হামলার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে। গত বছরের জানুয়ারিতে যে হামলা হয়েছিল সেখান থেকেও তারা শিক্ষা নিয়েছে। এ কারণে ইরান জুড়ে ছোট ছোট যেসব সামরিক ইউনিট রয়েছে সেগুলো সদর দপ্তরের সরাসরি নির্দেশনা ছাড়াও যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম। শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও মার্কিন ঘাঁটিকে নিশানা বানিয়েছে। এটা ঠিক তেহরানের পক্ষে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করা সম্ভব নয়, তবে ইরান যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে তাদের প্রতিপক্ষই যুদ্ধের ইতি টানতে বাধ্য হবে।
এখন ইরানের লক্ষ্য হলো পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলে শত্রুপক্ষের যুদ্ধের খরচ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে তেহরান হরমুজ প্রণালী বন্ধ রাখা, ইরাকের হার্স আল শাবি কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লেলিয়ে দেওয়ার মতো কৌশল নিতে যাচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের শাসন ব্যবস্থার এই টিকে থাকার সক্ষমতার মূলে আছে দ্বৈত সামরিক কাঠামো। সেখানকার নিয়মিত সেনাবাহিনী আর্তেশ কেবল সরকারকে সুরক্ষা দেয় না, পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। দর্শক, খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এই সিদ্ধান্তকে আদতে বিরোধীদের জন্য পাতা একটি ফাঁদ হিসেবে দেখছেন রাজনৈতিক সমাজবিজ্ঞানী সালেহ আল মুতাইনি। বলছেন, এতে করে রাস্তাঘাটে লাখ লাখ শোকার্ত মানুষ পূর্ণ থাকবে, যা সরকারের জন্য মানব ঢাল হিসেবে কাজ করবে। ফলে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধাটা কঠিন হয়ে পড়বে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে পারমাণবিক সক্ষমতা ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র খামেনিকে মারলো, সেই পারমাণবিক বোমা কি আদৌ ইরানের কাছে আছে এবং তারা কি তা ব্যবহার করবে, নাকি এটি সেই সাদ্দাম হোসেনের গল্পের মতো আরেকটি ফাঁকা বলি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো কার্যকর পারমাণবিক বোমা নেই, তবে তারা এর অত্যন্ত কাছে পৌঁছেছে। 2025 সালের জুন মাসের যুদ্ধের পর ইরানের অনেক পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ইরান দ্রুত তা পুনর্গঠন শুরু করেছে। তাদের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডে 90% উন্নীত করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। বিশ্লেষকদের মতে, ইরান একটি পারমাণবিক ওয়ারহেড তৈরির কারিগরি জ্ঞান অর্জন করলেও তা ক্ষেপণাস্ত্রের মাথায় বসিয়ে নিখুঁতভাবে নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করতে আরো কয়েক বছর সময় লাগবে। তবে নেতৃত্বের এই বিপর্যয়ের মুহূর্তে ইরান যদি মনে করে যে তাদের অস্তিত্ব সংকটে, তবে তারা মরণ কামড় হিসেবে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে পারে, এমন আশঙ্কা করছেন কেউ কেউ। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।